প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা সিটি কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা আজকের অর্থনীতির দ্বিতীয় পত্র দেখছিলাম। এটা আমাদের অধ্যায়ে আজকে নতুন একটা অধ্যায় আমরা বলছি, এটা হলো আমাদের ষষ্ঠ অধ্যায়। তো এরপরে আমাদের আর তিনটা অধ্যায় বাকি থাকবে। তো আশা করছি আমরা নেক্সট ক্লাসগুলোর 3-4টা ক্লাসের মধ্যে আমাদের কোর্স শেষ হয়ে যাবে। তো আজকের আমাদের অধ্যায়ের নাম আমরা বলছি অর্থায়ন। এটা যতটা না ইকোনমিক্স এর চ্যাপ্টার, তার চাইতে এটা বেশিরভাগ ফিনান্সের চ্যাপ্টার আর কি, অর্থায়ন। তো এটা ফিনান্সের টিচাররা এটা খুব বেশি ভালো জানেন আর কি। তারপরে আমরা আমাদের চেষ্টা মতো এটা চেষ্টা করে যাবো আর কি। তো এখন আমরা বলছি যে আজকের আমাদের এটা 1 নাম্বার লেকচার, এবং এটাই আমরা আশা করছি যে আজকে আমরা এই চ্যাপ্টার শেষ করে দিব। তো এখন আমরা আজকের টপিক গুলো একটু বেশ বড় বেশি মনে হচ্ছে। তো আজকের আমাদের ফার্স্ট আমরা দেখতে চাই অর্থায়ন বলতে আমরা কি বুঝি। তারপরে আমরা দেখতে চাই অর্থায়নের কার্যাবলী। তারপরে আমরা বলতে চাই একে অর্থায়নের কোনো শ্রেণী বিভাগ আছে কিনা, এর উৎস কি। তারপরে আমরা বলতে চাই যে ঋণ করে কিভাবে অর্থায়ন করা যায়, সেখানে আমাদের ব্যাংক ও এনজিও গুলোর ভূমিকা এখানে দেয়া আছে। এরপর আমরা বলছি পুঁজিবাজার বা স্টক এক্সচেঞ্জ কাকে বলে, বা আমরা বলতে পারি শেয়ার মার্কেট। তারপরে আমরা বলছি যে আমাদের শেয়ারের শ্রেণী বিভাগ, শেয়ার বাজারে কিভাবে ক্রয় বিক্রয় হয় সেটা আমরা দেখব। তারপর আমরা বলছি শিল্প পুঁজি গঠনে শেয়ার বাজারের ভূমিকা। এরপর আমরা দেখব বন্ড কাকে বলে। তারপর আমরা লাস্ট দেখব হলো বন্ডের শ্রেণী বিভাগ। তাহলে এখন আমরা বলছি যে এই যে আমাদের অর্থায়ন, অর্থায়ন আমরা যদি বলি ফিনান্স, তো এই ফিনান্স শব্দটা আমাদের উৎপত্তি হয়েছে ফিনিশ শব্দ থেকে। তো এখন আমরা বলছি এই ফিনিশ শব্দের অর্থ হলো অর্থ সংগ্রহ করা। তো শুধুমাত্র এখন আমাদের ফিনান্স যদি বলা হয়, তাহলে শুধুমাত্র এখন অর্থ সংগ্রহ করার সঙ্গে এটার রিলেশনশিপ না, এটাকে আর একটু স্পেসিফিক ওয়েতে ব্রডলি ইউজ করা হয়। তো আমরা বলছি যে এই যে আমরা অর্থ সংগ্রহ করি, নিঃসন্দেহে অর্থ সংগ্রহের একটা উদ্দেশ্য আছে। তো অর্থ আমাদের কি কাজে লাগে? অর্থ বা আমরা যদি বলি ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল, আর্থিক পুঁজি, সেটাও আমরা বলতে পারি। আমরা জানি যে আমাদের বিনিয়োগ থেকে শুরু করে যে কোনো অ্যাক্টিভিটিস এর জন্য আমাদের অর্থ প্রয়োজন হয়। অর্থাৎ যে কোনো উৎপাদন কার্য আমরা পরিচালনা করতে যাই না কেন, তার জন্য আমাদের অর্থের প্রয়োজন হয়। এখন সেই অর্থ যে আমরা সংগ্রহ করি, সংগ্রহের উৎস কি? এটা কি আমরা ঋণের মাধ্যমে করব? এটা কি আমরা, নাকি অন্য কোনো ওয়ে এখানে আছে, শেয়ার মার্কেট থেকে নিব? নাকি আমরা বলছি যে এখানে মানে কোন ভাবে আমরা অর্থটা সংগ্রহ করব, উৎসটা কি, কোন উৎস থেকে করব? এটা কি সরকারি উৎস, বেসরকারি উৎস, অভ্যন্তরীণ উৎস, বাহ্যিক উৎস? যেখান থেকে আমরা বলি না কেন, এটা কিভাবে সংগ্রহ করা হবে? এবং এই যে আমরা অর্থ সংগ্রহ করলাম, এটা কি আমরা ইচ্ছা মতো ব্যয় করতে পারি? কারণ আমরা জানি যে অর্থটা আমরা কাজে লাগাচ্ছি দ্রব্য সেবা সামগ্রী উৎপাদনের কাজে। তো এই উৎপাদনের কাজে লাগানোর সময় আমাদের এটাকে কিভাবে ব্যবহার করতে হবে? আমরা কি এটাকে এমন ভাবে ব্যবহার করব যাতে আমাদের উৎপাদন খরচটা অনেক বেশি বেড়ে যায়, নাকি আমাদের ব্যবস্থাপনাটা এমন হতে হবে যাতে আমরা সর্বনিম্ন খরচে এই অর্থটা আমরা সংগ্রহ করেছি, এটার ব্যবহার এমন করতে চাই, এমন ভাবে করতে চাই যাতে আমাদের উৎপাদন ব্যয়টা সর্বোচ্চ হয় এবং সেখান থেকে আমাদের উদ্দেশ্য অর্থাৎ মুনাফাটা সর্বোচ্চ হয়। তো সেটাই আমাদের মূলত টার্গেট। তো এখন আমরা যদি বলি যে এই যে অর্থ সংগ্রহ করা এবং অর্থ কিভাবে ব্যবহার করা হবে, এই উপায়গুলোকে আমরা বলি অর্থায়ন। এটাই এর সঙ্গে রিলেটেড যা কিছু আলোচনা করা হয় তাকে আমরা বলি অর্থায়ন। তাহলে এখন আমরা যদি বলি একটা শব্দে আমরা বলতে চাই, তাহলে বলতে হয় অর্থায়ন শব্দটি দ্বারা অর্থের সংস্থান, যোগান বা সংগ্রহকরণকে বোঝায়। আপাত দৃষ্টিতে যোগান বা সংগ্রহকরণকে বোঝায়, কিন্তু এটা কিভাবে ব্যবহার করা হবে সেটাও কিন্তু অর্থায়নের সঙ্গে রিলেটেড। তো এখন আমরা আসি, এই যে অর্থায়ন বলছি, এই অর্থায়নের আসলে কি কি বৈশিষ্ট্য আছে। তো অর্থায়নের বৈশিষ্ট্যের মধ্যে আমরা বলছি যে এই যে আমরা অর্থ সংগ্রহ করলাম, এই অর্থ সংগ্রহ করে এই যে এটা যে সব, এই যে তহবিলটা আমাদের আছে, এটা কিন্তু সুষ্ঠু ও দক্ষ ব্যবহার এখানে আমাদের নিশ্চিত করতে হবে। দক্ষ ব্যবহার কি? দক্ষ ব্যবহার বলতে আমরা বুঝি যেখানে আমাদের উৎপাদন খরচ সর্বোচ্চ হবে এবং উৎপাদন সর্বোচ্চ হবে। তা আমরা অর্থের ব্যবহারটা এমন ভাবে করতে চাই যাতে আমাদের খরচটা সর্বনিম্ন হয় এবং আমাদের মুনাফাটা সর্বোচ্চ হয়। তো আমরা দেখা যায় যে অর্থায়নের ক্ষেত্রে সব ক্ষেত্রেই মুনাফা উদ্দেশ্য থাকে না, কারণ সরকারি অর্থায়নের ক্ষেত্রে আমরা জানি জনগণের কল্যাণ এখানে নিশ্চিত করার বিষয় থাকে। তো সরকার সেখানে এমন ভাবে অর্থ সংগ্রহ করে এবং এমন ভাবে ব্যয় করতে চায় যাতে সেখানে জনগণের কল্যাণটা সর্বোচ্চ হয় আর কি। তো আমরা বলছি যে এটা মুদ্রা বা মূলধন বাজার থেকে সংগৃহীত হয় অর্থায়ন। অর্থ আর কি, মুদ্রা বা মূলধন বাজার আমরা বন্ড মার্কেট বলতে পারি, শেয়ার মার্কেট বলতে পারি। তারপর আমরা বলছি বেসরকারি ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, এইসব জায়গা থেকে এগুলো সংগ্রহ করা হয়। তারপর আমরা বলছি পরিকল্পনার মাধ্যমে সংগৃহীত তহবিলের ব্যবহার দ্বারা সম্পদের সর্বোচ্চ ব্যবহার। তো আমরা দক্ষ ব্যবহার বা সর্বোচ্চ ব্যবহার যাই বলি না কেন, তাহলে সর্বোচ্চ ব্যবহার বলতে আমরা কি বুঝি? সর্বোচ্চ ব্যবহার বলতে আমরা বুঝি যে উৎপাদনটা সর্বোচ্চ হবে এবং উৎপাদন ব্যয়টা সর্বনিম্ন হবে। আর জনগণের কল্যাণ যদি চিন্তা করি, তাহলে আমি এমন ভাবে ব্যয় করব, আমার এমন শ্রেণীকে আমি ইনক্লুড করব যেসব শ্রেণীকে সাহায্য করলে সমাজের কল্যাণ অর্থাৎ সন্তুষ্টি বা তৃপ্তি সর্বোচ্চ হবে। তো এখন আমরা আসি, এখানে আমরা বলছি যে
স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী সময়ের জন্য সুবিধাজনক উৎস হতে অর্থ সংগ্রহ, সংগৃহীত অর্থের সুষ্ঠু বিনিয়োগ, সংরক্ষণ, সমন্বয়করণ ও নিয়ন্ত্রণের প্রক্রিয়া, এটাকে আমরা বলি অর্থায়ন। তো এখানে আমরা আসি এরপরে অর্থায়নের কার্যাবলীর মধ্যে কি কি আছে। তো অর্থায়নের কার্যাবলীর মধ্যে ফার্স্ট আমাদের আছে পরিকল্পনা, আর্থিক পরিকল্পনা। অর্থাৎ আমরা বলছি এখান থেকে যে আর্থিক পরিকল্পনা বলতে আমরা কি বুঝি। যেমন আমি যদি বলি যে আমি কি পরিমাণ অর্থ সংগ্রহ করব, কত সময় সেখানে আমাদের অর্থ সংগ্রহের সময়টা কিরকম হবে, তারপরে এই যে আমি অর্থ সংগ্রহটা করেছি এই অর্থ সংগ্রহের জন্য আমার কোন কোন সেক্টরে আমি ব্যয় করতে চাই। অর্থাৎ আমার একটা সার্বিক পরিকল্পনা, আমি কি উদ্দেশ্যে এটাকে ব্যয় করতে চাই, আমার উৎপাদন কার্য কোন কোন জায়গায় পরিচালিত হবে, সেখানে আমার কি কি ধরনের অর্থায়নের প্রয়োজন, কত সময়ের জন্য অর্থায়নের প্রয়োজন, এটা কি স্বল্প মেয়াদী, এটা কি মধ্যমেয়াদী, নাকি এটা পরবর্তীতে আমার কাজে লাগবে দীর্ঘমেয়াদী। তো সে সকল আমরা একটা পরিকল্পনা করি, এই সার্বিক পরিকল্পনাকে অর্থ বিষয়ক, এটাকে আমরা বলি আর্থিক পরিকল্পনা। এরপরে আমরা বলছি এই যে অর্থায়নের কার্যাবলী, এটাকে আমরা বলি উৎস নির্বাচন। তো আমরা যদি বলি এই যে অর্থটা আমরা সংগ্রহ করব, আমরা বলেছি অর্থায়নটা আমাদের অর্থ সংগ্রহের সঙ্গে মূলত রিলেটেড। বর্তমানে এটাকে আমরা একটু ব্রডলি ইউজ করেছি, যেটা কিভাবে ব্যবহার করব সেটাও এখানে আমাদের দেখানো হয়। তো এখন আমরা বলছি এই যে অর্থ সংগ্রহ, এই অর্থ সংগ্রহের জন্য আমাদের উৎসটা কি হবে। অর্থাৎ আমাদের কি প্রাতিষ্ঠানিক উৎস, এটা আমরা ব্যাখ্যা করব যে উৎস কি কি আছে। এটা কি প্রাতিষ্ঠানিক উৎস হবে, অপ্রাতিষ্ঠানিক উৎস হবে, এটা কি অভ্যন্তরীণ উৎস হবে, নাকি কোনো বৈদেশিক উৎস হবে। তো এসব সবকিছু আমার এখানে নির্ধারণ করতে হয়। অর্থায়নের কার্যাবলী যখন আমি চিন্তা করি তখন উৎসটাও আমাদের নির্বাচন করতে হয়। উৎস নির্বাচন করলাম, এরপরে আমি কি পরিমাণ তহবিল সংগ্রহ করতে চাই, কতটুক তহবিল আমার দরকার, এখানে সুদ কিভাবে কতটুক দিতে হবে, এসব সম্পর্কে আমরা এদের এই তহবিল সংগ্রহের এখানে উল্লেখ থাকে। এরপর আমরা বলছি তহবিল ব্যবহার। তো ব্যবহারটা মূলত আমি যদি যেহেতু ব্যবসায় কাজের জন্য মূলত তহবিলের ধারণা আসে মেইনলি, সরকারের ক্ষেত্রেও আসে জনকল্যাণ। তো তহবিল মূলত আমাদের ব্যবসায় কিভাবে আমি নিয়োগ করব, কোন জায়গায় আমার ব্যবসা সম্প্রসারণ করতে চাই, নাকি আমার সংকুচিত করতে চাই, সংকুচিত করলে তো আর আমার অর্থ সংগ্রহের প্রয়োজন নেই। তো মূলত যেখানে আমাদের আমাদের ব্যবসা সম্প্রসারণের প্রয়োজন থাকে সেখানে মূলত আমাদের তহবিলের ব্যবহারটা বেশি হয়। তহবিল যদি আমি ব্যবহারই না করি তাহলে তার আর প্রশ্নই আসবে না যে ব্যবহার কেন কমিয়ে ফেলি, তাহলে তার আর ব্যবহার কমে যাচ্ছে, সেক্ষেত্রে আর আমাদের তহবিলের ব্যবহারের ধারণা আসে না। তহবিল ব্যবহার ধারণা কখন আসে, যখন আমাদের ব্যবসায় সম্প্রসারণের কথা আসে। এরপরে আমরা বলছি তহবিল সংরক্ষণ। অর্থাৎ আমি এই তহবিলটাকে কি শুধু আমি ওই যা সংগ্রহ করেছি সেটাকে কি আমি ইচ্ছা মতো ব্যয় করে ফেলতে পারবো, নাকি আমার যে নতুন যে তহবিল সংগ্রহ হচ্ছে সেটা আমার সংরক্ষণের প্রয়োজন আছে। তাহলে এখানে আমাদের সংরক্ষণ না করলে দেখা যাবে যে ব্যবসাটা আমাদের দীর্ঘমেয়াদী রান করবে না, একটা সময় এটা শেষ হয়ে যাবে। তারপরে আমরা বলছি ফলাফল নির্ণয়। অর্থাৎ আমি বিনিয়োগ করলাম, তহবিল সংগ্রহ করেছি, তহবিল সংরক্ষণ করেছি, এখন আমি বলছি যে আমি এই যে তহবিল বিভিন্ন কাজে ব্যয় করছি, এখানে আমার রেজাল্টটা কি, এটা কি আমাকে বেনিফিট দিচ্ছে, নাকি একটা সময় আমি নিঃশেষ হয়ে যাব। অর্থাৎ এর যে আমার প্রসপেক্ট, ব্যবসায়ের প্রসপেক্ট আমাকে হিসাব করতে বলা হচ্ছে। তাহলে ফলাফলটা কি, যে আমি যে ব্যবসায় যে আর্থিক এখানে যে আমরা বলছি ক্ষতি বা প্রফিট, এগুলো আমি এখানে চিন্তা করি, এখানে আমার ফলাফলটা কি হচ্ছে, আমি যে অর্থ আমি বিনিয়োগ করছি সেগুলোতে ফলাফল কি দেখা দিচ্ছে। তো ফলাফলের ফলে আমরা পেলাম কি শেষমেশ মুনাফা। তো মুনাফাটা যে আমরা বলছি, এই যে মুনাফা, এই মুনাফা বন্টন করাও যায় আবার নাও করা যায়। তাহলে যে মুনাফাটা বন্টন করা হয় না তাকে আমরা বলি অবন্টিত মুনাফা। তো অবন্টিত মুনাফা পুনরায় আবার অর্থায়নের মানে সেটা আবার পুনরায় বিনিয়োগ করা যেতে পারে, তাহলে সেক্ষেত্রে আমাদের অর্থায়নের কনসেপ্ট আসে। আর মুনাফা যখন আমাকে বন্টন করে দিয়ে দেওয়া হয় তাহলে সেটাকে আমরা বলি যে সেই মুনাফা দিয়ে আমি ভোগ দ্রব্য সেবা সামগ্রী ক্রয় করি। কিন্তু যে মুনাফাটা বন্টন করা হয় না, অবন্টিত মুনাফা, সেটা আবার কিন্তু পুনঃ বিনিয়োগে হিসাবে এটা ব্যবহৃত হয়। তো এটা হলো আমাদের অর্থায়নের কার্যাবলী। নেক্সট আমরা আসি অর্থায়নের শ্রেণী বিভাগ। আমাদের একটু দ্রুত যেতে হচ্ছে, আমরা অনেক কিছু আমাদের ব্যাখ্যা করার ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা করতে পারছি না। তাহলে অর্থায়নের শ্রেণী বিভাগ আমরা বলছি কি, যে অর্থায়ন আসলে কে কে করে থাকে। সরকারি অর্থায়ন একটা আছে, আর এটাকে আমরা বলি বেসরকারি অর্থায়ন। অর্থাৎ সরকার অর্থ সংগ্রহ, সংরক্ষণ, তারপরে আমরা বলছি যে বিনিয়োগ, সবকিছু সরকার করে থাকে, বা ব্যবহার যাই বলি না কেন সেটা সরকারের ক্ষেত্রেও আসে, আবার বেসরকারি ক্ষেত্রেও আসে। তো সরকার আমরা জানি যে আমাদের একটা অথরিটি আছে গভর্নমেন্ট, যারা মোটামুটি আমাদের সবকিছুকে নিয়ন্ত্রণ করে। এবং বেসরকার বললে কি বোঝায়, যেমন ব্যক্তি বা ব্যক্তি কেন্দ্রিক আর কি, অর্থাৎ এখানে সরকারের কোনো ভূমিকা আমরা সচরাচর দেখি না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় সরকারি বেসরকারি অর্থায়ন তখন আবার একসঙ্গে হয়। তো এখন কথা হলো সরকারের উৎস দুটো, একটাকে আমরা বলছি অভ্যন্তরীণ উৎস, আরেকটাকে আমরা বলছি বাহ্যিক উৎস। তো সরকারের আমরা যে, তাহলে আমরা এখান থেকে ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে আমাদের দ্রুত শেষ হবে আর কি। আমরা আর পরে আর এখানে আলাদাভাবে লিখিনি এগুলো কোনটা কি বোঝায়, এটা বইয়েই দেয়া আছে। আমরা এটা রণজিৎ কুমার নাথের বই থেকে আমরা হেল্প নিয়েছি। তো এখানে আমরা বলছি যে সরকারের যে আমাদের উৎস, এটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটাকে আমরা বলছি অভ্যন্তরীণ উৎস, আর একটাকে আমরা বলছি বাহ্যিক উৎস। তো সরকারের অভ্যন্তরীণ উৎসের মধ্যে প্রধান কোনগুলো আছে, আমরা জানি যে সরকারের প্রধান গুলোর মধ্যে আছে আমাদের কর, আয়কর, কর্পোরেট কর, এগুলো আর কি সরকারের অভ্যন্তরীণ উৎসের মধ্যে প্রধান। এখন যদি বলি সরকারের আর কি উৎস হচ্ছে মূল্য সংযোজন কর, যেটাকে আমরা বলি, সেটাও
মূল্য সংযোজন অর্থ কি? দ্রব্য সেবা সামগ্রী উৎপাদন করলে তার সঙ্গে সরকারকে যে কর দিতে হয় তাকে আমরা বলি মূল্য সংযোজন কর। তো এগুলো আমরা বলি যে সরকারের অভ্যন্তরীণ উৎস। আর যদি আমরা বলি যে অনেক সময় দেখা যায় কি যে সরকার তার নিজস্ব যখন ঘাটতি বাজেট থাকে, অর্থাৎ আয়ের চাইতে ব্যয় বেশি হয়, তখন সে কিন্তু বেসরকারি ব্যাংকগুলো থেকেও লোন নেয়। তার বেসরকারি ব্যাংকগুলো কিন্তু আমাদের ডোমেস্টিক ব্যাংক। ডোমেস্টিক ব্যাংক থেকে সে লোন নেয়। যেমন অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, এইসব ব্যাংক থেকে সরকার লোন নিতে পারে। তো দেখা যায় কি এগুলো হলো আমাদের সরকারি অর্থায়নের অভ্যন্তরীণ উৎস। তো সরকারি অর্থায়নের বাহ্যিক উৎস কি? বাহ্যিক উৎস আমরা বলছি যে সরকার বিভিন্ন দেশ থেকে যে অর্থ সংগ্রহ করে তার বিনিয়োগের জন্য। সেটা কিভাবে হতে পারে? সাহায্য হতে পারে, দান হতে পারে, আবার ঋণও হতে পারে। যেমন যদি আমরা বলি ওয়ার্ল্ড ব্যাংক, IMF এগুলো সরকারকে সাহায্য করে। এটা আবার একটা সময় পরিশোধ করে দিতে হয়। আবার এমন অনেক সাহায্য থাকে যেগুলো সরকারকে পরিশোধ করে দিতে হয় না। দান, অনুদান এগুলো সরকার অনেক ক্ষেত্রে পেয়ে থাকে। তাহলে সেই সব উৎসকে আমরা বলি সরকারের বাহ্যিক উৎস। কারণ এটা অভ্যন্তরীণ না। এরপর আমরা বলছি বেসরকারি উৎসের মধ্যে আমরা বলছি ব্যক্তিগত অর্থায়ন। তাহলে ব্যক্তিগত অর্থায়ন আমরা কাকে বলছি? যেখানে ব্যক্তির নিজস্ব আয়, পারিবারিক আয় বা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এগুলো থেকে তার ব্যবসা সম্প্রসারণের জন্য ব্যক্তি এগুলো করে থাকে আরকি, ব্যক্তিগত অর্থায়ন। ব্যবসা শুরু বা ব্যবসা সম্প্রসারণ যাই বলি না কেন সেক্ষেত্রে এটা হতে থাকে। এরপর আমরা বলছি ব্যবসায় অর্থায়ন। তো ব্যবসায় অর্থায়ন, ব্যবসা বললে আমি কি বুঝি? তো ব্যবসা বললে আমি বুঝি যে এখানে ব্যক্তিগত অর্থায়নের ক্ষেত্রে বেসরকারি ফার্মগুলো বেশিরভাগ যেখানেই থাকে সেখানে তাদের মেইন উদ্দেশ্যই থাকে মুনাফা অর্জন। কিন্তু সকল বেসরকারি ফার্মের কিন্তু মুনাফা অর্জন থাকে না। যেমন এনজিও গুলো কিন্তু তাদের মুনাফা প্রত্যাশা থাকার কথা না। কিন্তু আমরা জানি সেখান থেকে তারা প্রফিট করে আরকি। সেখান থেকে তারা জনগণকে নির্দিষ্ট হারে লোন দিয়ে সেখান থেকে তারা একটা সুদ হিসাবে তারা একটা ইনকাম কিন্তু আর্ন করে। এরপর আমরা বলছি ব্যবসায় অর্থায়ন। তাই ব্যবসায় অর্থায়নের আমাদের মেইন উদ্দেশ্য হলো মুনাফা অর্জনের জন্য তারা ব্যবসা পরিচালনা করে থাকে এবং সেক্ষেত্রে তারা অর্থ সংগ্রহ করে থাকে। সেই অর্থ সংগ্রহের ধরনগুলো আমরা পরে দেখব যে কিভাবে এখান থেকে আসে। এরপর আমরা বলছি অব্যবসায় অর্থায়ন। অব্যবসায় অর্থায়ন বলতে কি বোঝায়? এখানে আমরা বলা হয় যে অব্যবসায় অর্থায়নের ক্ষেত্রে মূলত এখানে জনগণের কল্যাণ সাধনের জন্য মূলত এই অর্থায়নটা পরিচালিত হয়ে থাকে। যে বেসরকারি সংস্থা এগুলো মূলত করে থাকে এবং দেখা যায় যে অনেক এখানে ব্যক্তির ক্ষেত্রে মূলত এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়। যেমন অনেক ব্যক্তি আমরা দেখেছি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে, হাসপাতাল বানায়, লাইব্রেরি বানায়, এতিমখানা, মন্দির, মসজিদ এগুলো অব্যবসায় অর্থায়ন বলা হয়। তো এখন আমরা ব্যবসায় অর্থায়নের মধ্যে বলছি মালিকানা ভিত্তিতে। তো একক মালিকানা হতে পারে, যৌথ মালিকানা হতে পারে, অংশীদারি ভিত্তিতে হতে পারে। এগুলো আমাদের মালিকানা ভিত্তিক খাত। এরপর আমরা বলছি মেয়াদের ভিত্তিতে, অর্থাৎ মেয়াদের ভিত্তিতে আমি কিভাবে নিতে পারি? যে স্বল্প মেয়াদী অর্থায়ন, দীর্ঘমেয়াদী অর্থায়ন। তারপরে আমরা বলছি মধ্যমেয়াদী অর্থায়ন। এগুলোকে আমরা বলছি যে স্বল্প মেয়াদী অর্থায়ন সচরাচর 1 থেকে 1 বছর বা তার চাইতে কম সময়ের জন্য হয়ে থাকে। আর মধ্যমেয়াদী বললে সচরাচর 1 থেকে 5 বছরের মধ্যে অর্থায়নকে আমরা বলি মধ্যমেয়াদী অর্থায়ন। আর দীর্ঘমেয়াদী যখন বলা হয় তখন সচরাচর 5 থেকে 20 বছর মেয়াদী অর্থায়নকে আমরা বলি মধ্যমেয়াদী অর্থায়ন। এরপর আমরা বলছি যে উৎসের ভিত্তিতে। তো আমরা বলছি উৎস কি কি আছে? আমরা বলেছিলাম প্রাতিষ্ঠানিক উৎস আছে, অপ্রাতিষ্ঠানিক উৎস আছে, উপানুষ্ঠানিক উৎস আছে। তো প্রাতিষ্ঠানিক আর অপ্রাতিষ্ঠানিকের মধ্যে আবার ভাগ আছে যে প্রাতিষ্ঠানিক উৎসগুলো আমাদের কি কি? প্রাতিষ্ঠানিক উৎস আমাদের ব্যাংক, তারপরে আমরা ধরলাম বিভিন্ন রকমের এনজিও গুলো আমাদের প্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে পড়ে। এরপরে আমরা বলছি যে আহ এখানে আমাদের উপানুষ্ঠানিক আবার একটা এখানে আমাদের উপানুষ্ঠানিক প্রাতিষ্ঠানিকের মধ্যে মূলত দুটো ভাগ আসে। একটাকে আমরা বলি উপানুষ্ঠানিক উৎস আর একটাকে আমরা বলি আনুষ্ঠানিক উৎস। তো উপানুষ্ঠানিক উৎসের মধ্যে মূলত কেন্দ্রীয় ব্যাংক যেখানে থাকে তার অধীনে সাধারণ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে নয় এমন কিছু বেসরকারি প্রতিষ্ঠান, সাধারণ ব্যাংক হিসাবে না, সেগুলো মূলত এনজিও গুলো বা গ্রামীণ ব্যাংক, এই একটা উদাহরণ আমরা দিলাম, এগুলো মূলত এখানে কাজ করে উপানুষ্ঠানিক উৎসে। আর অনানুষ্ঠানিক যখন বলা হয় তখন সেগুলো মূলত বোঝানো হয় যে এখানে কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক এবং বিশেষায়িত ব্যাংক এগুলো মূলত অনানুষ্ঠানিক উৎসের মধ্যে পড়ে। তো এই অনানুষ্ঠানিক উৎসের মধ্যে আমরা যদি বলি কেন্দ্রীয় ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক, তো আমরা জানি যে আমাদের যে যখন ব্যাংকগুলো তাদের ফান্ডিং এ ক্রাইসিস তৈরি হয় তখন সচরাচর তারা কেন্দ্রীয় ব্যাংক থেকে লোন নেয়। লোন নিয়ে তারা মার্কেটে লোন প্রোভাইড করে ব্যাংকগুলোকে। আবার ব্যাংকগুলো আমাদের জনগণকে লোন দেয়। আবার যদি বলি বাণিজ্যিক ব্যাংক, তো বাণিজ্যিক ব্যাংকগুলো আমরা জানি যে আমাদের নানা রকমের ব্যাংক আছে, IFIC, আমাদের বিভিন্ন রকমের ব্যাংক আছে বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে যাদের পরিচালিত হয়। কারণ বাণিজ্যের লোন তারা দিয়ে থাকে দেশের ব্যবসা বাণিজ্য পরিসরের জন্য। IFIC ব্যাংক যদি আমরা বলি, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক এগুলো মূলত বাণিজ্যিক ব্যাংক হিসাবেও কাজ করে। এখন অনেকটা লিমিটেড হয়ে গেছে। মূলত বেসরকারি ব্যাংকগুলো আমাদের বাণিজ্যিক ব্যাংক হিসাবে কাজ করে। আর এখানে আমরা বলছি বিশেষায়িত ব্যাংক। বিশেষায়িত ব্যাংকগুলো আমাদের কি কি আছে? বিশেষায়িত ব্যাংক আমরা যদি বলি যে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, তো বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের কাজ কি? সমস্ত ইকোনমিতে যত শিল্পায়ন হবে, শিল্পায়ন রিলেটেড যত লোন দেয় মূলত তারাই দেয়। এগুলো মূলত দীর্ঘমেয়াদী লোন দেয় বিশেষায়িত ব্যাংকগুলো। আর বাণিজ্যিক ব্যাংকগুলো কিন্তু স্বল্প মেয়াদী লোন দেয়।
এরপর আমরা বলছি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, তো কৃষি কাজের জন্য সম্প্রসারণের জন্য এই যে বিশেষায়িত উৎস আমাদের, তারা কৃষি কাজের জন্য কৃষিকাজকে গুরুত্ব দিয়ে তারা লোন দেয়, অর্থাৎ কৃষি রিলেটেড সব লোন কৃষি ব্যাংক দেয়। গ্রামীণ ব্যাংক, গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নের জন্য গ্রামীণ ব্যাংক আমাদের লোন দিয়ে থাকে বা অর্থ সংস্থান করে থাকে। ভূমি বন্ধকি ব্যাংক, অনেক সময় দেখা যায় যে গ্রামের জনগণের ভূমি ছাড়া আর কিছু নেই, তখন তাদের ভূমি বন্ধক নিয়ে বলে যে তুমি কোন ব্যবসা করতে চাও, ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে মূলত এই লোন তারা দিয়ে থাকে, ভূমি বন্ধকি ব্যাংক। সমবায় সমিতি, দেখা যায় যে অনেক জনগণ সমবায় সমিতি গঠন করে এবং তার মাধ্যমে নিজেদের মাধ্যমে এখানে লোন বন্টন ডিস্ট্রিবিউট হয়ে থাকে। এরপর আমরা বলছি এখানে আমাদের উৎসের ভিত্তিতে আরেকটা আছে, সেটাকে আমরা বলি অনানুষ্ঠানিক উৎস বা যেটাকে আমরা বলি অপ্রাতিষ্ঠানিক উৎস। সেই অপ্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে আমাদের থাকে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রাম্য মহাজন, ধনী কৃষক, দালাল, ফড়িয়া, এরা প্রতিবেশী আর কি, এরা মূলত এখানে আমাদের থাকে। এরপর আমরা বলছি যে আমাদের কাঠামোর ভিত্তিতে, তো কাঠামোর ভিত্তিতে একটাকে বলা হয় প্রাতিষ্ঠানিক উৎস, যেটা আমরা একটু আগেও বলেছি, আরেকটাকে বলেছি অপ্রাতিষ্ঠানিক উৎস। মূলত এর মধ্যেই থাকে আর কি, উৎসের ভিত্তিতে আর কাঠামোর ভিত্তিতে আমাদের মোটামুটি মোরলেস সেম। আর মেয়াদের ভিত্তিতে আমরা ব্যাখ্যা দিয়ে দিয়েছি স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, আর একটাকে আমরা বলেছি দীর্ঘমেয়াদী। তো এরপরে আমরা আসি আমাদের পরের টপিক, অর্থায়নের উৎস। এটা আমরা একবার বলেছিও, একটা হলো সরকারি অর্থায়নের দুটো উৎস, একটা অভ্যন্তরীণ উৎস, একটা বাহ্যিক উৎস। বেসরকারি অর্থায়নেরও আমাদের অভ্যন্তরীণ উৎস হতে পারে, বাহ্যিক উৎস হতে পারে। তো বেসরকারি অর্থায়নের ক্ষেত্রে সচরাচর বাহ্যিক উৎসের ভূমিকা কম থাকে। মূলত এখানে বাহ্যিক উৎসের মধ্যে আমাদের এখানে বিভিন্ন রকমের এখানে মূলত আমাদের শেয়ার, ডিবেঞ্চার, বাণিজ্যিক ব্যাংক, এগুলোই আমাদের বেসরকারি অর্থায়নের ক্ষেত্রে বাহ্যিক উৎসের মধ্যে এখানে আমাদের ধরেছে। আর এখানে আমাদের অভ্যন্তরীণ উৎসের মধ্যে একটু আমাদের দেখানো আছে যে ব্যক্তিগত নগদ অর্থ সঞ্চয়, তারপরে আমরা বলছি যে স্থায়ী সম্পদের বিনিয়োগ, সংরক্ষিত তহবিল, অবচয় তহবিল, অর্থাৎ ব্যক্তির ক্ষেত্রে মূলত ব্যক্তির সংরক্ষণ হিসাবে যা থাকে সেগুলো মূলত ব্যক্তির অভ্যন্তরীণ উৎস ব্যক্তির ক্ষেত্রে। আর ব্যক্তির বাহ্যিক উৎসের মধ্যে বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, তারপরে মূলধন বাজার, এসব মূলত ব্যক্তির ক্ষেত্রে বাহ্যিক উৎস। আর এখানে কিন্তু আমরা বলেছি যে সরকারের ক্ষেত্রে বাহ্যিক উৎস কিন্তু একটু ডিফারেন্ট। সরকারের ক্ষেত্রে বাহ্যিক উৎস হলো দেশের বাইরের থেকে সে যে অর্থ সংস্থান করে সেগুলোকে আমরা বলছি বাহ্যিক উৎস। আর ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তির নিজস্ব বা পারিবারিক বা অন্যান্য উৎস ব্যতীত ব্যাংক বা অন্যান্য ডিবেঞ্চার, শেয়ার, এগুলো থেকে যে অর্থ সংগ্রহ করে তাকে বলা হয় বেসরকারি ক্ষেত্রে বাহ্যিক উৎস। তো এখন আমরা বলছি এই যে ঋণের মাধ্যমে অর্থায়ন, তো ঋণের মাধ্যমে অর্থায়নকে আমরা ভাগ করছি কি কি, এটা আমরা আগে একবার ব্যাখ্যা দিয়েছি। প্রাতিষ্ঠানিক উৎস, অপ্রাতিষ্ঠানিক বা অনানুষ্ঠানিক উৎস। তো প্রাতিষ্ঠানিক উৎসকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, এটা আমরা ব্যাখ্যা দিয়েছি। আনুষ্ঠানিক উৎস, উপানুষ্ঠানিক উৎস। তো আনুষ্ঠানিক উৎসের মধ্যে আমাদের কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক ও বিশেষায়িত ব্যাংক। আর উপানুষ্ঠানিক উৎসের মধ্যে আমাদের আছে এনজিও সমূহ ও গ্রামীণ ব্যাংক। তাহলে আমরা বলছি কি, তাহলে ঋণের উৎসকে আমরা ভাগ করলাম দুই ভাগে, একটাকে বলছি প্রাতিষ্ঠানিক উৎস, আরেকটাকে আমরা বলছি অপ্রাতিষ্ঠানিক বা অনানুষ্ঠানিক উৎস। তো এই প্রাতিষ্ঠানিক উৎসকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটাকে বলেছি আনুষ্ঠানিক উৎস, আরেকটাকে আমরা বলেছি উপানুষ্ঠানিক উৎস। তো আনুষ্ঠানিক উৎসের মধ্যে আমাদের কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, এগুলো আছে। আর উপানুষ্ঠানিক উৎসের মধ্যে আমাদের এনজিও আর গ্রামীণ ব্যাংক। তাহলে এখান থেকে কিন্তু আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে, তো একটু খেয়াল রাখতে হবে যে এখানে আমাদের মাল্টিপল চয়েস কি কি আছে। আমরা যতদূর পড়ে এসেছি এর মধ্যে আমাদের সব মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, এর মধ্যে আমাদের কোনো সৃজনশীল কোশ্চেন এখানে থাকে না। তাহলে আমরা বলছি ঋণের উৎস হলো একটা প্রাতিষ্ঠানিক, একটা অপ্রাতিষ্ঠানিক। অপ্রাতিষ্ঠানিক আরেক নাম আমরা বলছি অনানুষ্ঠানিক। এরপর আমরা প্রাতিষ্ঠানিক উৎসকে দুই ভাগে ভাগ করেছি, একটাকে আমরা বলেছি আনুষ্ঠানিক উৎস, আরেকটাকে আমরা বলেছি উপানুষ্ঠানিক উৎস। প্রাতিষ্ঠানিককে দুই ভাগে ভাগ করেছি, আনুষ্ঠানিকের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক আর বিশেষায়িত ব্যাংক, এটা আমাদের আনুষ্ঠানিক উৎস। আর উপানুষ্ঠানিক উৎসের মধ্যে আমাদের এনজিও সমূহ ও গ্রামীণ ব্যাংক আর কি। ওই গ্রামীণ ব্যাংক আমাদের একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। আর আমরা অনানুষ্ঠানিক উৎসের মধ্যে কি বলেছিলাম, বা অপ্রাতিষ্ঠানিক উৎস আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রাম্য মহাজন, ধনী কৃষক, দালাল, ব্যাপারী, ফড়িয়া, প্রতিবেশী প্রভৃতি, এগুলো আমাদের অপ্রাতিষ্ঠানিক উৎস। এই উৎসগুলোর মধ্যে আমাদের কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, সো বি কেয়ারফুল। এরপর আমরা আসি আমাদের পুঁজিবাজার বা স্টক এক্সচেঞ্জ। তো আমরা বলি যে এখানে আমাদের পুঁজিবাজার বা স্টক এক্সচেঞ্জ এর আরেক নাম আমরা বলি শেয়ার বাজার। তো আমরা একটু নিজেরা মুখে মুখে একটু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। আমরা বলছি যে শেয়ারটা আসলে কি। আমরা বলছি যে শেয়ারটা অনেকটা একটা লিখিত এগ্রিমেন্ট, যে তুমি যদি এই শেয়ারটা পারচেস করো তাহলে তুমি এই কোম্পানির মালিক হবে আর কি। কিন্তু কথা হলো, যখন একটা কোম্পানি যখন শেয়ার মার্কেটে ছাড়ে, তখন তারা কিসের ভিত্তিতে শেয়ারটা ছাড়ে, কেন তাদের মার্কেটে শেয়ার ছাড়তে হয়? তারা তো ব্যাংক থেকেও লোন নিতে পারে। তো ব্যাংক থেকেও লোন নিলে দেখা যায় অনেকটা জামানত বা অনেক রেস্ট্রিকশন সেখানে থাকে। তো যখন তারা জনগণের কাছ থেকে লোন নেয়, কোম্পানি যদি প্রফিট করতে না পারে তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে শেয়ার হোল্ডারও লুজার হয়। সেক্ষেত্রে কিন্তু কোম্পানির কোনো দায় আর শেষমেশ থাকে না।
এজন্য দেখা যায় যে শেয়ার মার্কেটে যখন আমাদের শেয়ার ছাড়া হয় তখন এক্ষেত্রে আমাদের একটা সুবিধা আছে যে আমাদের ব্যাংকে যে ঋণ শোধ করার একটা বাধ্যবাধকতা থাকে সেটা কিন্তু আমাদের শেয়ারের ক্ষেত্রে থাকে না। তো এখন কোশ্চেন হলো, তাহলে আমি এরকম বাধ্যবাধকতা থাকে না, তারপরে আমি কেন শেয়ার কিনছি? তো আমি শেয়ার কিনি কারণ এই অর্থে আমি দেখছি যে আমি তো ওভাবে আমি ক্ষুদ্র একজন ক্রেতা, আমার তো অত টাকা নেই। ফলে দেখা যায় কি যে আমি অত টাকা দিয়ে বিনিয়োগ করার ক্ষমতাও আমার নেই। কিন্তু আমি যদি একজনের সহযোগী হয়ে তার কোম্পানির সেই নির্দিষ্ট পরিমাণ যে পরিমাণ আমি শেয়ার কিনেছি তার মালিক যদি হই, তাহলে কোম্পানি যদি প্রফিট করে তার একটা কিন্তু প্রফিটের অংশ আমি পেতে পারি। তাহলে এটা হলো আমার বেনিফিট। এজন্য আমি শেয়ার কিনতে চাই। এখন আমরা আসি এই যে পুঁজিবাজার বা শেয়ার মার্কেট, এখানে আসলে কিভাবে শেয়ার কেনা-বেচা হয়। তো যখন আমরা জানি যে কোম্পানি যখন দেখে কোম্পানি কেন শেয়ার বেচতে চায়, সে তো সব টাকা নিজেই যোগান দিতে পারে। তাহলে প্রফিট সবটাই সে ভোগ করতে পারবে। তো সেক্ষেত্রে কোম্পানি চিন্তা করে, কোম্পানি দেখা যায় যে এই পরিমাণ অর্থ তার নেই। কিন্তু তার সামনে প্রসপেক্ট অনেক ভালো। অর্থাৎ সে সামনে অনেক ব্যবসা বা তার উৎপাদন অনেক বেশি বাড়বে এবং তার মুনাফাও অনেক বেশি বাড়বে। তো সেক্ষেত্রে কোম্পানিগুলো কি করে? সেক্ষেত্রে কোম্পানিগুলো বলে যে তার ওই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে সে যায়। যেয়ে বলে যে, আমি তো আমার প্রসপেক্ট এরকম, আমার সামনের ব্যালেন্স শিটটা এরকম, আয়-ব্যয়ের এরকম, আমার মুনাফা এরকম, এরকম একটা পরিপত্র সে দেখায়। দেখানোর ফলে সেগুলো পত্রিকায় একটা বিজ্ঞাপন দেয়। তো পত্রিকায় বিজ্ঞাপন দিলে কি হয়? তখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে তাকে অনুমতি দেয় যে তুমি এই পরিমাণ শেয়ার মার্কেটে ছাড়তে পারবা। তো তখন তার একটা ফেস ভ্যালু তারা নির্ধারণ করে দেয়। সেই ফেস ভ্যালুর ভিত্তিতে শেয়ার কেনা-বেচা হয়। তো এখন কথা হলো, যখন সেই ফেস ভ্যালুটা যেমন আমি যদি বলি গ্রামীণফোন বলল যে আমার একটু এখন যে পরিমাণ ক্যাপিটাল আমার প্রয়োজন সেই পরিমাণ ক্যাপিটাল আমার কাছে নেই। তাহলে আমি জনগণের কাছে শেয়ার ছাড়তে চাই। ফিন্যান্সিয়াল ক্যাপিটাল আমার প্রয়োজন। তো দেখা যাবে যে তখন কি হবে? যখন শুরুতে একটা কোম্পানি তাদের শেয়ার ছাড়তে চায়, তখন সেই শেয়ারকে আমরা বলি আইপিও। অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফারিংস। শুরুতে যেটা ছাড়ে আরকি। তো সেটাকে কিন্তু শেয়ার বাজার বলা হয় না। কেন বাজার বলা হয় না আমরা বলছি? তাহলে আমরা বলছি কি যে যখন কোম্পানি শুরুতে টাকা তুলে নিতে চায় সেটাকে আমরা বলি আইপিও। তার একটা ফেস ভ্যালু থাকে যে আমার প্রত্যেকটা শেয়ার ৳২০ করে বিক্রি হবে। অর্থাৎ আমি এতগুলো শেয়ার ছাড়লাম, ১,০০০ শেয়ার ছাড়লাম। ১,০০০ শেয়ারের প্রত্যেকটার মূল্য ৳২০ করে। তাহলে আমি মার্কেট থেকে ৳২০,০০০ তুলে নিতে চাই। তো এখন কথা হলো, অনেকেই এপ্লাই করেছে। ধরলাম কোম্পানি সর্বোচ্চ বলে দিল যে সবাই সর্বোচ্চ একটা করে শেয়ার কিনতে পারবে। তো সর্বোচ্চ কতজন শেয়ার কিনতে পারবে? তো আমি যদি বলি কোম্পানি সব মিলে শেয়ার ছেড়েছিল ১,০০০, তাই ১,০০০ জন শেয়ার কিনতে পারবে। শেয়ার পাবে আরকি। কিন্তু দেখলাম যে আমরা এখানে এপ্লাই করেছে ৫০০ জন। তাহলে সেক্ষেত্রে বলে দিল যে তোমরা চাইলে ২ টো ৩ টে করে শেয়ার কিনতে পারো। সেক্ষেত্রে দেখা যাবে কি তার শেয়ার আর থাকলো না। এবার দেখা যাচ্ছে কি গ্রামীণফোনের শেয়ার তো অনেকেই পেতে চায়। এখন ৩-৪ হাজার এপ্লাই করেছে শেয়ার পাওয়ার জন্য তার শেয়ার। ইনিশিয়াল পাবলিক অফারিং যেটা। তাহলে সেক্ষেত্রে কোম্পানি কি করবে? তাহলে সেক্ষেত্রে কোম্পানি লটারির মাধ্যমে তার যে বিও অ্যাকাউন্ট খুলতে হয় শুরুতে সেই বিও অ্যাকাউন্টে তার শেয়ারের যে তার যে শেয়ারের মালিক সেটা সে হস্তান্তর করবে আরকি। শেয়ারের পরিমাণ নির্দিষ্ট পরিমাণ সে হস্তান্তর করবে বিও অ্যাকাউন্টে। তাহলে এখন আমরা বলছি কি যে যখন যে মার্কেটটাকে যে শুরুতে যে ইনিশিয়াল পাবলিক অফারিংস থাকে সেটা কিন্তু কোন মার্কেটের মতো বিহেভ করে না। কারণ এখানে ডিমান্ড সাপ্লাই দিয়ে কোন কিছু হয় না। এখানে যদি অধিক সংখ্যক জনগণ শেয়ার কিনতে চায় তাহলে সেক্ষেত্রে লটারির মাধ্যমে কোম্পানি যারা লটারি করে যারা শেয়ার কিনতে পারে শুধু তারাই কেবল শেয়ার গুলো পায়। কিন্তু এই যে আমাদের পুঁজি বা স্টক এক্সচেঞ্জ, পুঁজিবাজার বা স্টক এক্সচেঞ্জ তাহলে এখানে বাজার কেন বলছি? মূলত যখন পুঁজিবাজার বলা হবে তখন সেটাকে কিন্তু সেকেন্ডারি মার্কেট বলা হয়। যেমন আমি যদি বলি আমি গ্রামীণফোনের ২ টো শেয়ার পেয়েছি। তো আমার কাছে কিন্তু গ্রামীণফোনের ২ টো শেয়ারের যোগান আছে। কিন্তু অনেকেই কিন্তু এই শেয়ারটা পেতে চেয়েছিল। কিন্তু তারা পায়নি। এখন আমি বললাম যে ৳২০ দিয়ে কিনেছিলাম। যেহেতু এখন অনেকেই পেতে চায় তাহলে মার্কেটে ডিমান্ড হাই। ডিমান্ড হাই হলে তারা বলল তোমাকে আমি ডিমান্ড কার্ভ সামনের দিকে শিফট করে চলে গেল ডান দিকে। ফলে দেখা গেল কি যে আমাদের শেয়ার ফিক্স করা ২ টো শেয়ার আমার কাছে আছে। কিন্তু দেখা গেছে কি ডিমান্ড বেশি বলে আমার শেয়ারের দাম এখন ৳২৫ হয়ে গেছে। তখন তারা বলল কি ঠিক আছে। কারণ আমি ভাবছি কি যে ৳২৫ দিয়ে কিনলেও গ্রামীণফোনের সামনে যে প্রসপেক্ট এর থেকে ২৫ এর চাইতে আমি আরো বেশি রিটার্ন এখান থেকে আমার আসবে। ফলে দেখা যাবে কি যে আমি সেকেন্ডারি মার্কেটে যেয়ে আমি দেখলাম কি চাহিদা আর যোগান তখন কিন্তু আসে। অর্থাৎ এখানে কিন্তু চাহিদা অনেক বেশি কিন্তু যোগান কম হওয়াতে আমার শেয়ারের দাম কিন্তু বেড়ে গেছে। অর্থাৎ আমি যখন দেখছি যে যখন আমাদের সেকেন্ডারি মার্কেট অর্থাৎ প্রাথমিক শেয়ার গুলো যে বাজারে কেনাবেচা হয়, প্রাথমিক শেয়ার গুলো যখন আমাদের হাত বদল হয় এক হাত থেকে অন্য হাতে, তখন আমরা তাকে বলি সেকেন্ডারি শেয়ার বা সেকেন্ডারি শেয়ার মার্কেট। এখানে কিন্তু চাহিদা আর যোগানের ভিত্তিতে শেয়ারের দাম নির্ধারিত হয়। অর্থাৎ এই বাজারে যদি যোগান অনেক বেশি থাকে আর চাহিদা কম থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু শেয়ারের দাম কমে যাবে। তো কেন এখানে যোগান বেড়ে যেতে পারে বা চাহিদা কমে যেতে পারে? আমি যদি দেখি কোম্পানির প্রসপেক্ট ভালো না বা মুনাফা প্রত্যাশা কম তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার এখান থেকে দেখা যাবে কি যে এই কোম্পানির অবস্থা সামনে খারাপ হবে, আমি এর শেয়ার কিনতে চাই না। ফলে দেখা যাবে কি যে এই কোম্পানির আমরা বলছি কি যে শেয়ার কিনতে চাই না, ফলে এই কোম্পানির কিন্তু শেয়ারের দাম কমবে। আবার অনেক সময় দেখা যায় এক্ষেত্রে বাবল সৃষ্টি হয় যে, ওই বাবল অর্থ হলো আমরা একটা বেলুন যেমন ফু দেই তখন কিন্তু এটা অনেক বড় মনে হয়। কিন্তু ভেতরটা কিন্তু ফাঁপা।
আমি যদি একটা ছিদ্র করে দিই তাহলে বেলুনটা কিন্তু চুপসে যাবে। তো এরকম দেখা যায় যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে চাহিদা অনেক বেশি বেশি দেখিয়ে দেখা যায় যে অনেক ক্ষেত্রে মার্কেট রেগুলেট করার সুযোগ থাকে। যেমন আমরা 2008 সালের দিকে দেখেছিলাম শেয়ার মার্কেটে কিন্তু হিউজ দাম বেড়ে গেছিল শেয়ারের। এটাই আমরা ক্লাসরুম হলে একটা সুন্দর এক্সাম্পল দিতে পারতাম। তো এখন যেহেতু ক্লাসরুম না, সেহেতু আমরা এখানে সুন্দর একটা এক্সাম্পল দিতে পারছি না। তো সেই সময় দেখা গেছে কি যে অনেকেই যারা গরু বিক্রি করে তারাও দেখা গেছে যে শেয়ার মার্কেটে যে হাজির হয়েছে। তো যাদের শেয়ার সম্পর্কে কোনো ধারণা নেই তারা শেয়ারের কিন্তু চাহিদা বাড়িয়ে দিয়েছে। আবার দেখা গেছে কি ব্যাংকগুলোকে একটা নির্দিষ্ট পরিমাণ মূলধন রাখতে বলেছিল। ফলে তারা শেয়ার বিক্রি করে দিয়ে মার্কেট তাদের লিকুইড তরল অর্থ ব্যাংকে রেখেছে। ফলে দেখা গেছে কি যে শেয়ারের যোগান একটা সময় কিন্তু হিউজ বেড়ে গেছে। কারণ সবাই যখন দাম বেড়ে যাচ্ছে তখন কিন্তু তারা বেচতে চাচ্ছে। ফলে শেয়ারের যোগান অনেকটা বেড়ে যাওয়ার ফলে একটা সময় কিন্তু এই শেয়ার আর কেউ কিনতে রাজি হয়নি। এত দাম। পরে দেখা গেছে কি শেয়ারের যোগান বেড়ে গেছে, এখন আর কিন্তু শেয়ার বিক্রি হচ্ছে না। ফলে শেয়ারের দাম কি হয়ে যাবে? কমে যাবে। ফলে দেখা গেছে কি শেয়ার মার্কেট ফল করেছিল আরকি। তো এখন আমরা শেয়ার মার্কেট বা পুঁজি বাজারে দেখলাম যে কোম্পানিগুলো তাদের শুরুতে তাদের যে ক্যাপিটাল বিল্ড আপ করার জন্য তারা বা তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য তারা শেয়ার ছেড়ে দেয় আরকি। যে শেয়ারকে আমরা বলি ইনিশিয়াল পাবলিক অফারিংস। আর এই যে সেকেন্ডারি মার্কেট আমরা বলছি, এই যে আইপিও গুলো, ইনিশিয়াল পাবলিক অফারিংস গুলো যখন হাত বদল হয়, চাহিদার যোগান দিয়ে যখন শেয়ারের দাম নির্ধারিত হয়, তখন তাকে আমরা বলি সেকেন্ডারি মার্কেট। শুরুতে কিন্তু চাহিদার যোগান দিয়ে দাম নির্ধারণ হয় না। ওখানে ফিক্স করা আছে যে এতজন এই শেয়ার পাবে, এর বেশি পাবে না। আবার অনেক সময় লিমিট করে দেওয়া থাকে যে এতজন এতগুলো শেয়ার কিনতে পারবে, এর বেশি কিনতে পারবে না। তাহলে কিন্তু আমার ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আমি কিনতে পারছি না। অর্থাৎ চাহিদার যোগান দিয়ে কিন্তু এখানে দাম নির্ধারিত হয় না। কিন্তু যখন সেকেন্ডারি মার্কেট আসে অনেকেই যারা বঞ্চিত হয়েছে তারা কিন্তু এখন সেকেন্ডারি মার্কেট থেকে কিনতে চায়। আর আমিও দেখছি কি আমি তো কমে পেয়েছি, এখন আমি বিক্রি করে দিলেও তো আমার প্রফিট আছে। ফলে দেখা যায় কি ওইখানে যে বাজারে হাত থেকে হাত বদল হয় শেয়ার, অর্থাৎ এখানে কিন্তু কোম্পানি নেই, এখানে কিন্তু জনগণের মাঝে বিক্রি হচ্ছে। আর ওখানে কিন্তু কোম্পানি আর জনগণ ছিল। কোম্পানি আর জনগণ যখন থাকে তখন তাকে আমরা বলি ইনিশিয়াল পাবলিক অফারিংস। আর জনগণ থেকে জনগণের যে শেয়ার কেনা বেচা হয় তাকে আমরা বলি সেকেন্ডারি শেয়ার মার্কেট, এবং যেখানে চাহিদার যোগান দিয়ে শেয়ারের দাম নির্ধারিত হয়। তো এরপরে আমরা আসি এখন আমরা বলছি যে এই যে শেয়ার আমরা বলছি, তাহলে এই যে আমাদের শেয়ার, এই শেয়ারের আমাদের শ্রেণী বিভাগ কি কি আছে? তো আমরা শুরুতে বলছি যে আমাদের শুরুতে আমরা বললাম প্রেফারেন্স শেয়ার। প্রেফারেন্স বলে আমরা বলি অগ্রাধিকার শেয়ার। তো এই অগ্রাধিকার শেয়ার বলতে আমরা কি বুঝি? যে কোম্পানি প্রফিট করলেই প্রথমেই এ ধরনের শেয়ার মালিকরা একটা নির্দিষ্ট হারে লভ্যাংশ পেয়ে থাকে। প্রেফারেন্স বলতে তাকে আমি পছন্দ করি। অর্থাৎ অগ্রাধিকার শেয়ার সেভাবেই আমার শেয়ারের লেখা আছে আরকি। তো তাহলে সেক্ষেত্রে কি হবে? যারা প্রেফারেন্স শেয়ারের মালিক, তাহলে দেখা যাবে কি যে প্রেফারেন্স শেয়ার যেহেতু আমি ইস্যু করেছি, তাহলে প্রফিট হলে তাদেরকে আমার আগে পে করতে হবে। আ বে এবং যদি কোম্পানি বিলুপ্ত হয়ে যায় তাহলে কিন্তু এদেরকে আগে আমার পরিশোধ করতে হবে। কোম্পানি যতটুকু পরিমাণ যা থাকবে, প্রেফারেন্স শেয়ার যাদের আছে তাদেরকে কিন্তু আগে পরিশোধ করতে হবে। তারপরে কোম্পানি যারা অনেক অংশের শেয়ারের মালিক তারা কিন্তু মালিক। মালিকরা তখন অল্প বিস্তর কিছু পেতে পারে। এরপর আমরা বলছি অতিরিক্ত মুনাফাযুক্ত অগ্রাধিকার শেয়ার। তো আচ্ছা, এখানে আমরা বলছি যে এরপরে আমাদের কি আছে? সাধারণ শেয়ার। তো সাধারণ শেয়ার বলতে আমরা কি বুঝি? সাধারণ শেয়ার বললে এখানে মূলত অ্যা অ্যা দেখা যায় যে আমাদের প্রেফারেন্স শেয়ার হোল্ডারগণ কোম্পানির লভ্যাংশ পাওয়ার পর সাধারণ শেয়ার হোল্ডারগণ লভ্যাংশ পায়। অর্থাৎ আমরা বলছি কি যে এই যে প্রেফারেন্স শেয়ার হোল্ডার যারা আছে এদের লভ্যাংশ দেওয়ার পরে এই যে সাধারণ শেয়ার হোল্ডার যারা তাদের কিন্তু শেষমেশ এটা দেয়া হয়। আর আমরা বলছি এরপরে আমাদের বিলম্বিত আ বা দাবিযুক্ত শেয়ার, এটা দেখা যায় কি যে আ ব্যা যখন আমাদের প্রেফারেন্স শেয়ার বা সাধারণ শেয়ার হোল্ডাররা মুনাফা পেয়ে গেছে, তারপরে যদি আমাদের কোনো কিছু পাওয়ার থাকে, তারপরে কিন্তু এই বিলম্বিত শেয়ার হোল্ডাররা পেয়ে থাকে। এবং দেখা যায় যদি কোম্পানি আমাদের নিঃশেষ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সব দায় বা সব ভার এই যারা বিলম্বিত শেয়ার হোল্ডাররা থাকে মূলত তাদের উপরে এসে পড়ে। এখানে সাধারণ শেয়ার হোল্ডারদেরও পড়ে, কিন্তু সবচাইতে বেশি দায় এদের পড়ে। কারণ এরাই মূলত দেখা যায় যে বিলম্বিত শেয়ার হোল্ডাররা দেখা যায় যে এরা মূলত প্রতিষ্ঠাতা বা পরিচালক হয় কোম্পানির। ঠিক আছে? তো এখন আমরা আসি, এরপরে আমরা বলছি যে এই যে আমাদের এখন আমরা বলছি যে আগে যেটা বলতে চেয়েছিলাম প্রেফারেন্স বা অগ্রাধিকার শেয়ার, এটাকে আবার আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি। এটাকে আমরা বলছি অতিরিক্ত মুনাফাযুক্ত অগ্রাধিকার শেয়ার। অর্থাৎ এই শেয়ারগুলোতে উল্লেখ থাকে যে এখানে কোম্পানি যদি মুনাফা করে থাকে তার একটা বড় অংশ কিন্তু এই শেয়ার হোল্ডাররা পাবে। এই যে অতিরিক্ত মুনাফাযুক্ত যারা অগ্রাধিকার শেয়ার বলা হচ্ছে তারা এটা পাবে। এরপরে আমরা বলছি যোগ্য অগ্রাধিকার শেয়ার। তো এরূপ শেয়ারের মূল্য আমরা বলছি যে নির্দিষ্ট সময় শেষে মালিককে অবশ্যই ফেরত দেয়া হয়। মূলত বলা হয় কি যে পরিশোধযোগ্য বললে আমাদের একটু সময় কমে গেছে। তো পরিশোধযোগ্য বললে আমরা বলছি যে আ আ এখানে এই শেয়ার গুলোতে কোম্পানি থাকুক বা না থাকুক, এখানে কিন্তু তাকে পরিশোধ করতেই হবে। যেভাবেই হোক আমার এই শেয়ারের মালিক যারা তাদের কিন্তু কোন ক্রমে ফাঁকি দেওয়ার সুযোগ নেই। একে কিন্তু তাকে পরিশোধ করতেই হয়। তারপরে আমরা বলছি যে এখানে আমরা বলছি অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার।
তো অসঞ্চয় যখন আমরা বলি তখন দেখা যায় যে কি যে এখানে যদি কোম্পানি প্রফিট না করে তখন কিন্তু এই যারা অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ারের যাদের থাকে তারা কিন্তু এখান থেকে কোনো মুনাফা পায় না এবং পরেও কিন্তু এরা দাবি করতে পারে না। এখানে আমাদের আরেকটা বাদ হয়ে গেছে যেটাকে আমরা বলি সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার। তো সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার কি, যেমন কোম্পানি 1 বছর মুনাফা করলো না, তো যদি পরের বছর সে আবার মুনাফা করে, অসঞ্চয়ীরা কিন্তু আগের বছরেরটা দাবি করতে পারবে না। কিন্তু যারা সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার তারা কিন্তু বলবে যে তুমি তো গত বছর মুনাফা করোনি, এবছর করেছো, ফলে আমার গত বছরের মুনাফাটাও এই মুনাফা থেকে পরিশোধ করে দাও। তো অসঞ্চয়ের ক্ষেত্রে এরকম কোনো দাবি থাকে না, কিন্তু সঞ্চয়ী যারা অগ্রাধিকার শেয়ার তাদের ক্ষেত্রে কিন্তু এই যে মুনাফার দাবিটা সবসময় থেকে যায়। অর্থাৎ মুনাফা করুক বা না করুক, অর্থাৎ একটা সময় পরে যদি সে মুনাফা করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাকে পরিশোধ করতে হয়। এরপর আমরা আসি প্রাথমিক শেয়ার, যেটাকে আমরা বলেছি কোম্পানি শুরুতে ইস্যু করে, যেটাকে আমরা বলি প্রাথমিক শেয়ার। মাধ্যমিক শেয়ার হলো প্রাথমিক শেয়ারটা যখন জনগণ থেকে জনগণের মাঝে কেনাবেচা হয় তখন তাকে আমরা বলি মাধ্যমিক শেয়ার। এরপরে আমরা বলছি রাইট শেয়ার। তো রাইট শেয়ারটা মূলত কি, রাইট শেয়ারটা মূলত দেখা যায় যে কোম্পানি তার যখন মূলধন বাড়াতে চায় তখন মূলত এই রাইট শেয়ার ইস্যু করে। বর্তমান যারা শেয়ার হোল্ডার আছে তাদের মাঝে মূলত এই শেয়ারটা ডিস্ট্রিবিউট করা হয়, যে আমি তো এখন কোম্পানির মূলধন বাড়াতে চাই, তো তোমরা যেহেতু কোম্পানির অনেকেই এখন শেয়ার হোল্ডার আছো, তো তোমরা এই শেয়ার হোল্ডাররা এই শেয়ার হোল্ডার কিনে নাও, তাহলে আমাদের নতুন কেউ আর আমাদের এখানে আসার সুযোগ পাচ্ছে না, ঢোকার সুযোগ পাচ্ছে না, ফলে তোমরাই কোম্পানির মালিক থাকছো, তোমরা তোমাদের মূলধন এখান থেকে তোমরা শেয়ার কিনে নাও। এরপর আমরা বলছি কি বোনাস শেয়ার। তো বোনাস শেয়ারটা কি, বোনাস দিয়েছে আর কি। তো কোম্পানি যদি মুনাফা করে সেই মুনাফার একটা অংশ আমাকে মুনাফার টাকা না দিয়ে সে শেয়ার হিসাবে ইস্যু করেছে। তো কোম্পানি যদি মুনাফা করছে, যেহেতু আমি বলছি এই শেয়ারগুলোর ভ্যালু তো সামনের দিকে অনেক ভালো হবে, তো সেক্ষেত্রে আমরা এটাকে বলি বোনাস শেয়ার, যেখানে আমাদের মুনাফা থেকে সে যে শেয়ারটা আমাদের বন্টন করে দিয়েছে আর কি, টাকা দেয়নি, শেয়ার হিসাবে দিয়ে দিয়েছে। শেয়ার হিসাবে পাওয়াটা তো আমার জন্য ভালো, কারণ আমি কোম্পানির মালিকানার একটা বড় অংশ তখন আমি পেতে পারি, বা মুনাফা থেকে একটা বড় অংশ পরবর্তীতে আমি পেতে পারি। তো এরপর আমরা বলছি শেয়ার বাজারে ক্রয় বিক্রয় পদ্ধতি, যেটা আমরা আগেই বলেছি প্রাথমিক শেয়ারটা কিভাবে কেনা বেচা হয়। তারপর আমরা বলেছি সেকেন্ডারি মার্কেটে, মূলত আমাদের শেয়ার বাজার বলে সেকেন্ডারি মার্কেটকে বোঝায়, কারণ এখানে চাহিদার যোগানের ভিত্তিতে শেয়ার কেনা বেচা হয়। তো এখানে শিল্প পুঁজি গঠনে শেয়ার বাজারের ভূমিকা। আমরা জানি যে ব্যাংক থেকে আমরা লোন নিতে পারি, কিন্তু শেয়ার বাজার থেকে লোন নিলে আমাদের রিস্ক কম থাকে। আবার এখান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় থেকে আমাদের শেয়ার বা পুঁজি বাজারে আমি বিনিয়োগ করতে পারি, ফলে এখানে মূলধন গঠন ভালো হয়। আবার আমরা যদি বলি যে আমি একটা ব্যবসা করতে চাই, কিন্তু দেখা যায় যে অত মূলধন আমার নেই, ফলে জনগণের কাছ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় থেকে আমি দেখা যায় পুঁজিটা অনেক বেশি গঠন করতে পারি। এবং দেখা যায় কি এই ক্ষেত্রে যদি মুনাফা বা অর্থনীতি ভালোর দিকে যেতে থাকে তাহলে জনগণও কিন্তু সঞ্চয় আগ্রহী হয়। তো যত বেশি সঞ্চয় আগ্রহী হবে তত কিন্তু ইকোনমিতে মূলধন বা পুঁজি গঠন বাড়বে। তো এখানে কিন্তু নিজেরা একটু এটা দেখে নিতে হবে, নিজেরা এখান থেকে পড়ে নিলে আশা করি বোঝা যাবে। তো এরপরে আমরা আসি বন্ড কাকে বলে। বন্ড আর শেয়ার, এটার মধ্যে একটা পার্থক্য আছে। শেয়ার কিন্তু আমার এরকম কোনো ব্যাপার নাই যে আমার নির্দিষ্ট সময় পরে আমার শেয়ারের ভ্যালুটা পরিশোধ করে দিতে হবে, বা শেয়ার থেকে একটা নির্দিষ্ট সময় পর পর তোমাকে নির্দিষ্ট পরিমাণে অর্থ দেওয়া হবে। মূলত এটা একটা বন্ড হলো একটা দীর্ঘমেয়াদী ঋণপত্র। অর্থাৎ কোম্পানি বা সরকার যখন ঋণ নিতে চায় তখন ঋণের একটা বড় মাধ্যম হলো আমাদের এই বন্ড। তো এই বন্ড আমাদের মূলত দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রয়োজন। তাহলে শেয়ার গুলো, বন্ডের দীর্ঘমেয়াদী অর্থায়ন বললে আমাদের মূলত বন্ডের ধারণা আসে। তো বন্ডে আমাদের কি থাকে, কি পরিমাণ ঋণ সরকার নিতে চায় সেটা উল্লেখ থাকে, এখানে সুদের হার কেমন হবে, কত দিনের মধ্যে এটা পরিশোধ করবে সরকার বা কোম্পানি, সেটা এখানে উল্লেখ থাকে। এই যে উল্লেখ সম্বলিত যে ঋণের দলিল অর্থাৎ ঋণপত্র যেটাকে আমরা বলি বন্ড, সেটা কিন্তু আমাদের আহ আহ, দীর্ঘমেয়াদী একটা ঋণপত্র। এবং এখানে কিন্তু আমাদের সুদটা কি হবে, কি হারে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ থাকে। তো আমরা এখন আসি, আমাদের আর 6 মিনিট সময় আছে। তো আমরা বলছি যে জামানতের প্রেক্ষিতে আমাদের বন্ড, তাহলে বন্ড ইস্যু করছে কে, বন্ড ইস্যু করছে আমরা বললাম কর্পোরেশন বা সরকার। তো জামানতের ভিত্তিতে বন্ডকে আমরা দুই ভাবে বলছি, একটাকে আমরা বলছি জামানতবিহীন বন্ড, আর একটাকে আমরা বলছি জামানতযুক্ত বন্ড। তাহলে আমরা বলছি যে বন্ড আমি বিক্রি করছি সরকার হিসাবে বা কর্পোরেশন হিসাবে, কিন্তু আমি কিন্তু জনগণের কাছে কোনো কিছু রাখছি না, যে তুমি আমার এই পরিমাণ সম্পত্তি তোমার বন্ডের ভিত্তিতে আমি রেখে দিলাম, যাতে যদি বন্ড আমি শোধ করতে না পারি, যদি আমি তাহলে তুমি কিন্তু এই পরিমাণ সম্পদের তুমি মালিকানা থাকবে। তো জামানতবিহীন বন্ডের ক্ষেত্রে আমার কোনো জামানত রাখতে হয় না, অর্থাৎ আমি কর্পোরেশন বা সরকার হলে আমি কোনো জামানত এখানে রাখছি না, কোনো রকম সম্পত্তি বা অন্য কিছু বন্ধক আমি এখানে রাখছি না। এবং এক্ষেত্রে দেখা যায় কি যে যে বন্ডের ক্রেতা যে সে কিন্তু কোম্পানির আয়, সুনাম, সুদের হার, ঋণ প্রদান ক্ষমতা প্রভৃতি বিষয় বিবেচনা করে এখানে ঋণ এখানে ক্রয় করার জন্য। তাহলে আমরা বলছি কি জামানতবিহীনের ক্ষেত্রে আমার রিস্ক থাকে, কিন্তু সেই রিস্কটা আমি কিভাবে মিনিমাইজ করি, যে কোম্পানির সুনাম আছে, তার সুদের হার ভালো, ঋণ প্রদান ভালো, তাহলে সেক্ষেত্রে আমি জামানতবিহীন বন্ড কিনতে পারি। এরপর আমরা বলছি কি জামানতযুক্ত বন্ড। তাহলে জামানতযুক্ত বন্ডটা, এটা দন্তনা একটা আকার বেশি হয়ে গেছে। তো জামানতযুক্ত বন্ডটা কি, তাহলে এক্ষেত্রে আমাদের এরকম জিম্মায় রাখতে হয় আর কি, যে নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট সম্পত্তি সম্পদ এগুলো কিন্তু আমাদের বন্ধক রাখতে হয়, বন্ধকি রেখে মূলত এই বন্ডটা পরিশোধ করা হয় আর কি, বন্ডের দাম দেওয়া হয়।
তো ঋণপত্র আর কি, সরকার আমাকে একটা কাগজ ধরিয়ে দিয়েছে, এর কাগজের মূল্য থাকবে কিনা আমি জানি না, বা কর্পোরেশন একটা বন্ড ইস্যু করেছে, এটার মূল্য থাকবে কিনা আমি জানি না। এরপর আমরা আসি ট্রেজারি বা সরকারি বন্ড। ট্রেজারি বা সরকারি বন্ড আমরা বলছি যে এটা দীর্ঘকালে সরকার তার ঋণের জন্য যে অর্থ ইস্যু করে, এটা মূলত 5 থেকে 10 বছর মেয়াদী হয়। এরপর আমরা বলছি কর্পোরেশনের বন্ড। এটা মূলত অনেক বড় বড় কর্পোরেশন গুলো মূলত এই বন্ড ইস্যু করতে পারে, এছাড়া কিন্তু বন্ড সচরাচর ইস্যু করতে পারে না। তো এই বন্ড কর্পোরেশন যে বন্ড গুলো ইস্যু করে সেগুলো আমরা বলছি এটাকে কর্পোরেট বন্ড, এটা একটু নিজেরা পড়ে নিতে হবে, সময় আমাদের কমে যাচ্ছে। এরপর আমরা বলছি মিউনিসিপাল বন্ড। মিউনিসিপাল বন্ড হলো সরকারের কোনো সহযোগী সংস্থা যদি তারা বন্ড ইস্যু করে, তাহলে পুরোপুরি তারা সরকার না, কিন্তু তারা সরকারের সহযোগী হিসাবে কাজ করে, সেক্ষেত্রে এটাকে বলা হয় মিউনিসিপাল বন্ড। এরপর আমরা বলছি বৈদেশিক বন্ড। অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে সরকার অনেক ক্ষেত্রে যেমন পদ্মা সেতু বানাতে চায়, হিউজ অর্থায়ন প্রয়োজন, সেক্ষেত্রে সরকারের ঋণের প্রয়োজন, কিন্তু অভ্যন্তরীণ উৎস থেকে সরকার লোন করতে পারছে না, সেই পরিমাণ অর্থ অভ্যন্তরীণ উৎসে নেই, সেক্ষেত্রে সরকার কিন্তু সভরেন বন্ড বলা হয়, যেটাকে বৈদেশিক বন্ড বলে আর কি। যে সরকার বিভিন্ন দেশ থেকে অর্থ সংগ্রহের জন্য বললো যে এটা বাংলাদেশ গভর্নমেন্টের বন্ড, তুমি এই বন্ড ক্রয় করতে পারো, সেক্ষেত্রে দেখা যাবে কি তারা ওই বন্ড ছেড়ে দিয়ে তারা লোন নিতে পারে। কিন্তু কোম্পানিগুলোর ক্ষেত্রে মূলত এই বন্ড সচরাচর এগুলো দেখা যায় না, কারণ কোম্পানির অর্থের ক্ষেত্রে মূলত এই বন্ড খুব বেশি কাজ করে না। কিন্তু বিদেশে অনেক বড় বড় কোম্পানি যাদের হিউজ সুনাম থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের বন্ড গুলো কাজ করতে পারে। এরপর আমরা আছি পরিশোধের উপর ভিত্তি করে, তাহলে একটাকে আমরা বলছি পরিশোধযোগ্য বন্ড। তাহলে যে বন্ড আমরা বলছি নির্দিষ্ট সময় পরে পরিশোধ করে দেওয়া হবে, প্রতিশ্রুতি দেওয়া থাকে, তাকে আমরা বলি পরিশোধযোগ্য বন্ড। তাহলে অপরিশোধযোগ্য বন্ড কি? যেখানে কোম্পানির বিলোপ না ঘটলে যে বন্ডকে আমরা পরিশোধ করা হয় না, এখানে কোনো উল্লেখ থাকে না যে কোন সময় পরিশোধ করা হবে, কোম্পানি যতদিন আছে বন্ড ততদিন আছে, এবং কোম্পানি থেকে সে তত সুদ এখানে পেতে পারে বা ইন্টারেস্ট পেতে পারে, তাকে আমরা বলি অপরিশোধযোগ্য বন্ড। এরপর আমরা বলি চিরস্থায়ী বন্ড। তো চিরস্থায়ী বন্ড অনেকটা ওই রকমই আর কি, আর এখানে কোম্পানি কিন্তু শেষ হয়ে গেলেও এখানে কিন্তু এই বন্ডটা পরিশোধ করতে হবে এরকম কোনো নিয়ম কানুন থাকে না। অর্থাৎ এখানে চিরস্থায়ী বন্ড কি, কোম্পানি যতদিন আছে বন্ডের মালিক ততদিন আছে। আর অপরিশোধযোগ্য বললে কোম্পানি শেষ হয়ে গেলেও তাকে যে পরিশোধ করতে হবে এরকম কিন্তু কোনো নিয়ম এখানে উল্লেখ থাকে না, এটা দিতেই হবে এরকম থাকে না। এরপর আমরা বলি রূপান্তরের উপরে ভিত্তি করে, একটাকে আমরা বলি রূপান্তরের উপরে ভিত্তি করে একটাকে আমরা বলছি ট্রেজারি বন্ড, আর একটাকে আমরা বলছি কর্পোরেট বন্ড। তো এখানে বোধহয় আমাদের একটু ভুল হয়েছে, এটা হবে একটা রূপান্তরযোগ্য বন্ড হবে, আর একটা অরূপান্তরযোগ্য বন্ড, অর্থাৎ যে বন্ডটা শেয়ারে রূপান্তর করা যায় তাকে আমরা বলি রূপান্তরযোগ্য বন্ড। এখানে একটু নিজেরা ঠিক করে নিতে হবে, এটা আমার একটু ভুল হয়েছে। এটা একটা হবে হলো রূপান্তরযোগ্য বন্ড, আর একটা হবে অরূপান্তরযোগ্য বন্ড। যেখানে বন্ডটাকে শেয়ারে রূপান্তর করা যায় তাকে বলা হয় রূপান্তরযোগ্য বন্ড, আর অরূপান্তরযোগ্য বন্ড হলো যেটা রূপান্তর করা যায় না, তাকে আমরা বলি অরূপান্তরযোগ্য বন্ড। এরপর আমরা বলছি নিবন্ধনের উপর ভিত্তি করে, একটাকে আমরা বলছি নিবন্ধিত বন্ড, আর একটাকে আমরা বলছি অনিবন্ধিত বন্ড। তো নিবন্ধিত বন্ড কি কি? নিবন্ধিত বন্ড হলো যেগুলো নাম ঠিকানা, এগুলো ডিবেঞ্চার, এগুলোর ডিবেঞ্চার খাতায় খাতায় শেয়ার হোল্ডারের এই ডিবেঞ্চার হোল্ডার বা বন্ড হোল্ডারের নাম ঠিকানা অ্যাড্রেস এগুলো সব লেখা থাকে, এবং হস্তান্তর করার সময় আবার কি হয়, ওগুলো তারা ওই খাতা বের করে কেটে দিয়ে আবার ওগুলো শুদ্ধ করে আর কি। তো সেগুলোকে বলা হয় নিবন্ধিত বন্ড। আর অনিবন্ধিত বন্ড কি, যে তোমাকে আমি বন্ড দিয়েছি এটাই শেষ, তুমি বন্ড আমাকে লিখিত পেপারটা ফেরত দিবা, তোমাকে আমি টাকা দিয়ে দিব, এটাই অনিবন্ধিত বন্ড। এরপর আমাদের আছে মেয়াদি বন্ড। তো মেয়াদি বন্ড একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, মেয়াদের পরে এটা পরিশোধ করে দিতে হয়, অর্থাৎ কাগজ দিলে আমি টাকা পেয়ে যাই। আয় বন্ড, অর্থাৎ কোম্পানি যদি আয় করে মুনাফা করে তার উপরে আমার বন্ডের জন্য পরিশোধ করতে হয়, এটাকে মূলত কোম্পানি মুনাফা করলে মুনাফার একটা অংশ কিন্তু এই বন্ড হোল্ডাররা পেয়ে থাকে, এটাকে বলা হয় আয় বন্ড। জিরো কুপন বন্ড কি, কোনো কুপন নেই আর কি, এতে বলা থাকে যে তুমি এই সময় পরে নির্দিষ্ট সময় পরে এত পরিমাণ অর্থ এখান থেকে পাবে। আর কুপন বন্ড কি, নির্দিষ্ট হারে এখানে ইন্টারেস্ট পে করা হয় সময়ের পর পর, 6 মাস পরে হতে পারে, 2 মাস পরে হতে পারে, 1 বছরে হতে পারে। আর এরপর আমরা বলছি কি জাঙ্ক বন্ড, মূলত এই বন্ডগুলো উচ্চ ঝুঁকিযুক্ত, এবং মূলত এখানে এই বন্ডগুলো রিটার্নও অনেক হাই থাকে। এটা মূলত একটা স্পেশাল কেস অফ বন্ড। 1900 এটা আমরা একটু দেখি, এটা 1980 সালের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে মূলত এই বন্ড প্রচলিত হয়েছিল, এবং এটা মূলধন বাজারে দেখা যায় যে অনেক বেশি রিটার্নের কথা উল্লেখ থাকে বলে এখানে এই বন্ডগুলোর প্রতি তখন চাহিদা অনেক বেশি বেড়ে গেছিল, এবং ফলে দেখা গেছিল কি যে মূলধন বাজার খারাপ দিক থেকে অনেক মূলধন গঠন হয়েছিল এবং ভালোর দিকে গেছিল আর কি। তো আজকের এই পর্যন্ত, আমাদের আর সময় নেই, হয়তো এখনই আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। তো তোমরা যারা ক্লাস করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি এখানে আর কোশ্চেন করার সুযোগ দিতে পারছি না, কারণ এখানে আমাদের, আমি একটু তোমাদের নামটা একটু সেভ করে নেই যারা আছো। তোমরা এখানে চ্যাট বক্সে তো কেউ নাম দাওনি, আচ্ছা তাহলে তোমাদেরকে আর আমি সেভ করতে পারছি না। তো আজকে তোমরা 13 জন